ওকে, ব্রেন স্টেমের ইনিশিয়াল কিছু অংশ। আচ্ছা, আমরা তো আগে ব্রেন স্টেম পড়ার কথা না, আমাদের আগে স্পাইনাল কর্ডের লেশন গুলো পড়ার কথা। দুঃখিত। আমাদের স্পাইনাল কর্ডের কিছু লেশন বাকি ছিল, সেটা পড়ার কথা, রাইট? ওকে, চলেন আমরা ওটা পড়ি। সো স্পাইনাল কর্ডের লেশনে আগামী গতকালকে যে জিনিসগুলো আমরা পড়েছি সেটা হলো ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোম শেষ, ঠিক আছে? অর্থাৎ স্পাইনাল কর্ডের হেমি সেকশন, স্পাইনাল কর্ডের হেমি সেকশনটা আমাদের পড়া শেষ। আজকে আমরা কি পড়বো? সো কালকে গত ক্লাসে কয়েকটা জিনিস পড়ানো হয়েছে। একটা হলো স্পাইনাল কর্ডের হেমি সেকশন, আর একটা হলো এমন কন্ডিশন যেখানে ভেন্ট্রাল হর্নকে শুধুমাত্র এফেক্ট করে, শুধুমাত্র ভেন্ট্রাল হর্নকে এফেক্ট করে। তাহলে শুধুমাত্র ভেন্ট্রাল হর্নকে এফেক্ট করে, সেটা হতে পারে বাইল্যাটারালি। তাহলে বাইল্যাটারালি এফেক্ট করলে আমি পাবো সিমেট্রিক লোয়ার মোটর নিউরন লেশন। এই কন্ডিশনটাকে বলা হয় স্পাইনাল মাসকুলার ডিস্ট্রফি। আর যদি একটাকে এফেক্ট করে তাহলে সেটা হবে অ্যাসিমেট্রিক। আর যখন হবে অ্যাসিমেট্রিক তখন সেটা মোস্ট লাইকলি পোলিওমাইলাইটিস। এখন স্পাইনাল কর্ডের আর কি কি জিনিস আর কোথায় কোথায় সে এফেক্ট করতে পারে সেগুলো আমরা আজকে দেখবো, ঠিক আছে? আর কি কি লেশন হতে পারে। আর ব্রাউন সেকোয়ার্ড সিনড্রোমের সাথে একটা জিনিস হতে পারে, আমরা গত ক্লাসে দেখেছি, সেটা হলো হর্নার সিনড্রোম। হর্নার সিনড্রোম টিনড্রোম এগুলো তো সামনে আমরা পাবোই, রাইট? সো আমরা কালকে পোলিও পড়ে ফেলেছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো কয়েকটি ইন্টারেস্টিং জিনিস। নাম্বার 1, amyotrophic lateral sclerosis. Number 2, anterospinal artery syndrome and syringomyelia। এই জিনিসগুলো দেখবো। এখন আসেন শুরু করা যাক amyotrophic lateral sclerosis দিয়ে, ঠিক আছে? amyotrophic lateral sclerosis দিয়ে কন্ডিশনটা কি? এটা একটা ডিজেনারেটিভ ডিজিজ, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ। যখন আপনাকে এরকম কোনো নিউরো ডিজেনারেটিভ ডিজিজের কথা বলা হবে, আপনি ধরে নেবেন ডিজিজটা প্রোগ্রেসিভ এন্ড ইরিভার্সিবল। এটা ধীরে ধীরে প্রোগ্রেস করবে, ঠিক আছে? নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলো ইউজুয়ালি প্রোগ্রেসিভ এন্ড ইরিভার্সিবল, এটা রিভার্স করা যাবে না। তাহলে আমি কাজটা কি করতে পারবো? আমি প্রোগ্রেশনটা স্লো করে দিতে পারবো, দ্যাটস ইট। যখন কোন একটা নিউরো ডিজেনারেটিভ ডিজিজ পড়বেন তখন ফার্স্ট কোশ্চেন করবেন ডিজেনারেশনটা কোথায় হচ্ছে। amyotrophic lateral sclerosis, lateral sclerosis, lateral corticospinal tract এ হচ্ছে বলে এটা আগে ধারণা করা হতো। পরে দেখা গেল শুধুমাত্র lateral corticospinal tract না, এটা anterior hornকেও এফেক্ট করে। তাহলে প্রোগ্রেসিভ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি, গুড। এই কারণটা কি? কারণটা হলো ভেন্ট্রাল হর্নকে, অর্থাৎ এটা একটা লোয়ার মোটর নিউরন লেশন। তাহলে amyotrophic lateral sclerosis এ কি কি জিনিস ডিজেনারেশন হয়? নাম্বার 1, lateral corticospinal tract। নাম্বার 2, ভেন্ট্রাল হর্ন। এটা কিরকম থাকে? এটা স্পাইনাল কর্ডের একদম ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড, শুরু হয় লোয়ার সার্ভাইকাল এরিয়া থেকে, ঠিক আছে? তাহলে আপনি এই পেশেন্টের ক্ষেত্রে কি পাবেন? এই পেশেন্টের কোথাও পাবেন আপনি আপার মোটর নিউরন লেশন সাইন, মিক্সড একটা ফাইন্ডিং পাবেন। কোথাও পাবেন তার লোয়ার মোটর নিউরন লেশন সাইন, ঠিক আছে? তাহলে তার এই আপার মোটর নিউরন লেশন সাইন এবং লোয়ার মোটর নিউরন লেশন সাইন এটা যদি কম্বাইন্ড থাকে তাহলে আমি পেশেন্টকে বলবো যে তার amyotrophic lateral sclerosis হয়েছে, ঠিক আছে? সো কোথা থেকে এটা শুরু হয়? শুরু হয় সার্ভাইকাল সেগমেন্ট থেকে। তাহলে সার্ভাইকাল সেগমেন্টে যদি হয়, একটু চিন্তা করি আমরা যে সার্ভাইকাল সেগমেন্টে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এটা স্পাইনাল কর্ড, এটা স্পাইনাল কর্ড, এটা ধরে নিচ্ছি আমি সার্ভাইকাল সেগমেন্ট। এই সেগমেন্টে কি ঘটনা ঘটলো? এই সেগমেন্টে amyotrophic lateral sclerosis হওয়া মানে হলো তার এই জায়গার ভেন্ট্রাল হর্ন চলে যাবে, তার এই জায়গার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট চলে যাবে। তাহলে সার্ভাইকাল লেভেলে যদি এই ঘটনাটা ঘটে তাহলে এট দ্য লেভেল আমি কি ফাইন্ডিং পাবো? এট দ্য লেভেল মানে কি বলবো এখানে? এট দ্য লেভেল মানে হলো সার্ভাইকাল সেগমেন্ট কোন লিম্বের জন্য এট দ্য লেভেল? আপার লিম্বের জন্য। তাহলে আপার এক্সট্রিমিটিতে আমি কোন ফাইন্ডিং পাবো? লোয়ার মোটর নিউরন লেশন, কোন একজন ভলান্টিয়ার, একজন ভলান্টিয়ার। আপার এক্সট্রিমিটিতে সাহসী ভলান্টিয়ার। আপার এক্সট্রিমিটিতে আমি কোন ধরনের সাইন পাবো? দেখেন এই জায়গাটা সার্ভাইকাল, সার্ভাইকাল কর্ড আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দেয়। সার্ভাইকাল কর্ডে এইরকম একটা লেশন হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভেন্ট্রাল হর্ন গন এন্ড ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গন, অর্থাৎ এখানে ভেন্ট্রাল হর্ন চলে গেছে এবং এখানকার যে ট্র্যাক্ট তারা চলে গেছে। তাহলে এট দ্য লেভেলে কি ট্র্যাক্ট সাইন পাওয়া যায় নাকি নিউরন সাইন পাওয়া যায়? ওই স্পেসিফিক এরিয়া নিউরন পাওয়া যাবে। কোনটা পাওয়া যাবে এট দ্য লেভেলে? গতকালকে ব্রাউন সেকট সিনড্রোম থেকে অ্যান্সার করা যাবে না? নিউরন সাইন পাওয়া যাবে। এক্সিলেন্ট।
তাহলে আপার মোটর নিউরনে আমি সরি আপার এক্সট্রিমিটিতে আমি কি পাবো? লোয়ার মোটর নিউরন। এক্সিলেন্ট। সো এদিকে আমি পাবো লোয়ার মোটর নিউরন লেশনের ফিচার। আর এইখান থেকে যে ট্র্যাকটা ক্রস করলো ল্যাটারাল কর্টিকোস্পিনাল ট্র্যাক, তারা এখানে এফেক্ট হয়েছে। আমরা জানি এটা মোস্ট কমনলি এফেক্ট হয়, তার এফেক্ট হওয়া শুরু হয় সার্ভাইকাল স্পাইনাল কর্ডে। তাহলে আমি লোয়ার এক্সট্রিমিটিতে পাবো, আপার মোটর নিউরন লেশনের সাইন, রাইট? সো এই যে একটা কম্বিনেশন, ঠিক আছে। হ্যাঁ, এখন কি জিনিসটা প্রোগ্রেস করতে পারে না? হ্যাঁ, প্রোগ্রেস করতে পারে, যে শুরু হয়েছে এখানে, আস্তে আস্তে সেটা প্রোগ্রেস করতে পারে। কিন্তু আমি যখনই একটা পেশেন্টের বডির কোথাও পাবো আপার মোটর নিউরন লেশন, কোথাও পাবো লোয়ার মোটর নিউরন লেশনের সাইন, চোখ বন্ধ করে এটা অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস মনে থাকে যেন, ঠিক আছে। এখন অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস কেন হচ্ছে, রাইট? অর্থাৎ ইউএসএমএল থেকে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের কি কি জিনিস পড়তে হবে, কিছু সলিড কিছু জিনিস আছে, এটা পড়তে হবে, দেখাই দিচ্ছি। প্রথম কথা হলো প্যাথোজেনেসিস, ঠিক আছে। যে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস তো সবার হয় না, তারা যাদের হয় তাদের কেন হয়? তাহলে আমরা জানি আমাদের নিউরোলজিতে আমাদের নিউরোনাল যে টিস্যু আছে সেটা হলো হাইলি অক্সিডেটিভ টিস্যু। হাইলি অক্সিডেটিভ টিস্যু হওয়ার কারণে এখানে অক্সিডেটিভ স্ট্রেস খুব বেশি। তাহলে অক্সিডেটিভ স্ট্রেস যদি খুব বেশি হয়, তাহলে সেটার প্রোটেকশনের কিছু ব্যবস্থা থাকা দরকার, যে অক্সিডেটিভ স্ট্রেসটাকে আমরা কিভাবে কমাবো। তাহলে অক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং সেই অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে কিছু এনজাইম আছে যারা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এরকম একটা এনজাইমের নাম হলো সুপার অক্সাইড ডিসমিউটেস। সুপার অক্সাইড ডিসমিউটেস কিভাবে কাজ করে? সে হলো অক্সিজেন ফ্রি রেডিক্যালকে কনভার্ট করে দেয় মলিকুলার অক্সিজেন এবং হাইড্রোজেন পারঅক্সাইডে। আপনাদের সুবিধার জন্য আমি এখানে এটা লিখে রেখেছি, ঠিক আছে। সো এখান থেকে একটা কথা মুখস্থ করতে হবে যে অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের প্যাথোজেনেসিসটা কোন এনজাইমটা দরকার হয়, কোন এনজাইমটা এফেক্টেড হচ্ছে, সেটা হলো সুপার অক্সাইড ডিসমিউটেস, ভেরি ভেরি হাই ইয়েল্ড। কারণ স্টেপ 1-এ এটা, আবার স্টেপ 2-তে আপনাকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে। তো স্টেপ 1-এ আপনার এই প্যাথোফিজিওলজি গুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস পড়লাম, আমরা দেখলাম এখানে এটার অপর নাম আপনি পড়লেন, এখানে আমি কম্বাইন্ড ফিচার পাচ্ছি, কম্বাইন্ড ফিচার। তারপরে এবং কোথায় এফেক্ট হচ্ছে সেটা আপনি দেখলেন, যে মেডুলারি এন্ড স্পাইনাল কর্ড, সার্ভাইকাল স্পাইনাল কর্ড। এখানে মজার ব্যাপার হলো কোনো সেন্সরি অথবা বায়োল ব্লাডার ডেফিসিট পাওয়া যাচ্ছে না, আমি বায়োল ব্লাডার ডেফিসিটে আসতেছি। তারপরের কথা কি, ক্যান বি, এটা প্যাথোজেনেসিস নিয়ে কথাটা বললো, ঠিক আছে। এখন আসেন, যেহেতু শুধুমাত্র কি স্পাইনাল কর্ডে এফেক্ট করবে, শোনেন, সার্ভাইকাল স্পাইনাল কর্ডে শুরু হয়, কিন্তু এটা উপরের দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে, অর্থাৎ বালবার। যখনই বলবে কোনো কিছু বালবার, বালবার মানে হলো সে মেডুলা অবলাঙ্গাটার অর্থাৎ ব্রেন স্টেমের কাছাকাছি। তাহলে ব্রেন স্টেমে ওই ঘটনা ঘটতে পারে। তাহলে ব্রেন স্টেমে যদি এই ঘটনা ঘটে থাকে, ব্রেন স্টেমে আমরা কিছু লোয়ার মোটর নিউরন পেয়েছিলাম, হ্যাঁ পেয়েছিলাম। ব্রেন স্টেম বালবার বলতে কোন এরিয়াটা বুঝাবে? মেডুলা অবলাঙ্গাটা বুঝাবে। মেডুলা অবলাঙ্গাটাতে লোয়ার মোটর নিউরন কারা আছে? হ্যাঁ, গ্লসোফেরিঞ্জিয়াল ভেগাস, হাইপোগ্লসাল ওরা। তার মানে ওই নিউরন গুলোতে লোয়ার মোটর নিউরন যদি লেশন হয়, অর তাদের যদি প্যারালাইসিস হয়, আমি কি পাবো? ডিসআর্থ্রিয়া, ডিসফ্যাজিয়া, টাং অ্যাট্রফি। সেন্স মেক করে? টাং অ্যাট্রফি মানে কি? তার মানে হাইপোগ্লসাল নার্ভ চলে গেছে। ডিসফেজিয়া কেন? কারণ সে সোয়ালিং এর প্রবলেম। ডিসআর্থ্রিয়া কেন? ডিসআর্থ্রিয়া মানে হলো, দিস ইজ নট অ্যাফাসিয়া। ডিসআর্থ্রিয়া মানে হলো সে ফর্মুলেট করতে পারে না, তার ওয়ার্ড গুলো ফর্মুলেট করার জন্য আমাদের মুখের মাসেল গুলো মুভ করা দরকার, রাইট? সেটা করতে পারতেছে না, দ্যাটস ওয়াই। সো বালবার পলসি কেন পাবেন? এটা দেখে অবাক হওয়ার কিছু নাই যে বালবার পলসি মানে এবার অন্য কিছু কিনা, রাইট? সেখানে কয়েকটা আপার মোটর নিউরন লেশনের সাইনের এক্সাম্পল দেওয়া হয়েছে, লোয়ার মোটর নিউরন লেশনের সাইনের এক্সাম্পল দেওয়া হয়েছে। আপনার কাছে ইউএসএমএল তে নেক্সট কোশ্চেন, অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস এর পেশেন্ট মারা যাবে কি করে? তাহলে ইউএসএমএল থেকে এখান থেকে 3টা কোশ্চেন আসবে, 3-4 রকমের কোশ্চেন আসবে। ফার্স্টে আসবে ডায়াগনোসিস করতে পারেন কিনা, যখন দেখবেন দুইটা কম্বিনেশন, ডায়াগনোসিস করতে পারবেন। 2 নম্বরে জিজ্ঞেস করবে প্যাথোফিজিওলজিতে একটা জিজ্ঞেস করবে এনজাইম কোনটা, তাহলে এনজাইমের নাম বলবেন সুপার অক্সাইড ডিসমিউটেস। খুবই অ্যানোয়িং এই ব্যাপারটা। আসলে মানে ল্যাপটপের উপর অনেক প্রেসার পড়ে যায়, ঠিক আছে, জুম, হাই, একটা পিডিএফ, এটা সেটা, এটা একটা কারণ হতে পারে। আচ্ছা, তাহলে ডায়াগনোসিস একটা কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হলো প্যাথোফিজিওলজির মধ্যে এনজাইমের নামটা ইম্পর্টেন্ট, সুপার অক্সাইড ডিসমিউটেস। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে কোন কোন এরিয়াতে আপনার লেশনটা হচ্ছে, কিসে কিসে লেশন হচ্ছে। তাহলে ল্যাটারাল কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট,
আর একটা হলো ভেন্ট্রাল হর্ন, অর্থাৎ আপনি আপার মোটর নিউরন লেশন পাচ্ছেন এন্ড লোয়ার মোটর নিউরন লেশন পাচ্ছেন। এই প্যাথোফিজিওলজির মধ্যে এটাও কিন্তু চলে আসে, সো এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরের কথা ইম্পর্টেন্ট কি? তারপরের কথা ইম্পর্টেন্ট হলো যে পেশেন্ট মারা যাবে কি করে, মোস্ট কমন কজ অফ ডেথ, এই পেশেন্ট কি করে মারা যায়। তাহলে এরকম নিউরোডিজেনারেটিভ ডিজিজের পেশেন্ট গুলো ইউজুয়ালি মারা যায় রেসপিরেটরি ফেইলিউর, রেসপিরেটরি ইনফেকশন, সেপ্টিসেমিয়া, রেসপিরেটরি ফেইলিউর। কেন? কারণ যার ডিসফেজিয়া ডিসআর্থ্রিয়া হবে, তার সোয়ালিং এর ইফেক্ট হবে, তখন তার অ্যাসপিরেশন হবে। ঠিক আছে, তাহলে পেশেন্টটা প্রোগ্রেস করতে করতে খুবই যখন প্রোগ্রেস করে ফেলবে তখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হবে, সেপ্টিসেমিয়া মারা যাবে। তাহলে কজ অফ ডেথ কি? ইউএসএমএলিতে আসবে। 4 নাম্বার কোশ্চেন যেটা ইউএসএমএলিতে আসবে, আপনি বললেন যে পেশেন্টকে প্রোগ্রেস রোধ করার জন্য, প্রোগ্রেস কমানো যেতে পারে, প্রোগ্রেস কমানোর জন্য কোন ড্রাগ ইউজ করা হয়, সেই ড্রাগটার নাম জিজ্ঞেস করা হবে, সেটা হলো রাইলুজল। রাইলুজলের মেকানিজম অ্যাকশন কি? সে গ্লুটামেট লেভেল কমায়, গ্লুটামেট ইনডিউসড নিউরোনাল টক্সিসিটি কমায়, দ্যাটস ইট, এর বেশি কিছু লাগবে না। সো অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিসটা আমরা পড়ে ফেললাম। ঠিক আছে, এখন এটার সাথে রিলিভেন্ট একটা জিনিস আমরা পড়বো, সেটা হলো সিরিঙ্গোমাইলিয়া। সিরিং শব্দের অর্থ হলো যে কোনো জায়গায় একটা ফাঁকা স্থান দেবে। ঠিক আছে, মানে ফ্লুইড ফিল্ড সামথিং, সিরিঞ্জ। তাহলে সিরিঙ্গোমাইলিয়া, মাইলিয়া মানে হলো নিউরনের মধ্যে, নিউরোনাল টিস্যুর মধ্যে। তাহলে সিরিঙ্গোমাইলিয়া মানে নিউরোনাল টিস্যুর মধ্যে সিরিঞ্জ তৈরি হয়েছে। তাহলে নিউরোনাল টিস্যুর মধ্যে যদি সিরিঞ্জ তৈরি হয় তাহলে ব্যাপারটা কেমন হয় আমরা একটু দেখে আসি। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট এডে যেটা হয়, ফার্স্ট এডে জায়গা কম, তাহলে আমরা লিখার জন্য কাপলান ইউজ করতে পারি, আমরা এটা পড়ানোর জন্য কাপলান ইউজ করতে পারি। ঠিক আছে, সিরিঙ্গোমাইলিয়াতে যেটা হচ্ছে অ্যাগেন স্পাইনাল কর্ড। সো স্পাইনাল কর্ডের মাঝখানে যদি সিরিঞ্জ ডেভেলপ করে তাহলে কি হতে পারে ফিচারটা? স্পাইনাল কর্ডের মাঝখানে কোথায় সিরিঞ্জ ডেভেলপ করবে, কেন সিরিঞ্জ ডেভেলপ করবে? তাহলে স্পাইনাল কর্ডের মধ্যে আমরা জানি সেন্ট্রাল ক্যানেল। তাহলে সেন্ট্রাল ক্যানেলটা যদি ধীরে 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 ভাবে বড় হয়, তাহলে সেন্ট্রাল ক্যানেলটা যদি ধীরে ধীরে ভাবে বড় হয়, তাহলে আমি এখানে কি দেখতে পাবো? এই হলো আমাদের স্পাইনাল কর্ড, এখানে বড় একটা সিরিঞ্জ তৈরি হয়েছে, বড় একটা ক্যাভিটি তৈরি হয়েছে। ঠিক আছে, বাকি বাকি সেন্ট্রাল ক্যানেলটা একদম নর্মাল আছে, কিন্তু এই জায়গায় সেটা অনেক বড় হয়ে গেছে। সেরকম বড় হয়ে গেলে কি করবে বলেন তো? সে আশেপাশের স্ট্রাকচার গুলোকে কম্প্রেস করবে, আশেপাশের স্ট্রাকচার গুলোকে ড্যামেজ করে দিবে। তাহলে এই যে কন্ডিশন, এটাকে বলা হয় সিরিঙ্গোমাইলিয়া। যখন এরকম কোন একটা লেশন আসবে, আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করতে হবে লেভেলটা কোথায়, স্পাইনাল কর্ডের কোন লেভেল এটা হয়, কারণ এটার সাথে আপনি বুঝবেন সাইন সিমটমটা কি। অ্যাগেন এটা সার্ভাইকাল লেভেল, লোয়ার সার্ভাইকাল। তাহলে অ্যামাইট্রোপিক ল্যাটারাল স্ক্লেরোসিসের সাথে তার এটা একটা মিল আছে, লেভেলের সাথে তার মিল আছে, লোয়ার সার্ভাইকাল। এখন আসেন, সে যখন এভাবে এক্সপান্ড করবে কাকে কাকে এফেক্ট করবে। আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে পেইন এন্ড টেম্পারেচারের পাথওয়েটা কিভাবে হয়। তাহলে এই নিউরন গুলো ফার্স্ট অর্ডার নিউরন পেইন এন্ড টেম্পারেচারকে রিসিভ করলো, সেকেন্ড অর্ডার নিউরনের ডর্সাল হর্ন এখানে সে রিলে করলো, দেন সেকেন্ড অর্ডার নিউরনটা ক্রস করে অ্যান্টেরিয়র কমিশর দিয়ে, অর্থাৎ সেন্ট্রাল ক্যানেলের সামনে দিয়ে। তাহলে সেন্ট্রাল ক্যানেল যদি এভাবে বড় হয়ে যায়, তাহলে সে এই অ্যান্টেরিয়র পেইন এন্ড টেম্পারেচার পাথওয়েকে সে ড্যামেজ করে দিবে। ঠিক একইভাবে এটা অপোজিট সাইডের জন্য সত্য, অপোজিট সাইডে পেইন এন্ড টেম্পারেচারটা যখন ক্রস করবে তখনও সেটাকে ড্যামেজ করে দিবে। তাহলে বাইল্যাটারালি আমাদের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস্ট, এদিকেরও আমাদের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস্ট, এদিকেরও আমাদের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস্ট। এখন এটা কোন লেভেলের বলেন তো, এট দ্য লেভেল না বিলো দ্য লেভেল? তাহলে যখন ঢুকতেছে তখনই তো ক্রস করতেছে, তাহলে এটা এট দ্য লেভেল, এই ফাইন্ডিংটা হবে এট দ্য লেভেল। তাহলে যদি হয় এটা এট দ্য লেভেল, আর সিরিঙ্গোমাইলিয়া যদি এফেক্ট করে লোয়ার সার্ভাইকাল, তাহলে আপনি বলেন এই পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস কোন এক্সট্রিমিটিতে হবে, আপার এক্সট্রিমিটি না লোয়ার এক্সট্রিমিটি? এফেক্ট করতেছে সার্ভাইকাল কর্ডকে। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন এটা এফেক্ট করবে আপার এক্সট্রিমিটিকে। তাহলে আপার এক্সট্রিমিটির bilaterally pain and temperature sensation loss, this is the earliest possible finding of syringomyelia. ঠিক আছে, এখন সিরিঞ্জ এটা একটা ক্যাভিটি, তা ক্যাভিটি দিন দিন বড় হবে, আরো বেশি স্ট্রাকচারকে সে কম্প্রেশন করবে, যত বেশি স্ট্রাকচারকে কম্প্রেশন করবে তত বেশি ফাইন্ডিং পাবো। প্রথম ফাইন্ডিংটা সবার কাছে সেন্স মেক করছে কিনা, কেন আপার এক্সট্রিমিটিতে বাইল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস, একটু যদি সবার কাছে সেন্স মেক করে বাকিগুলো মেক করবে ইনশাআল্লাহ। আমি আবার দেখাচ্ছি, দেখেন এটা হলো স্পাইনাল কর্ড, এটা হলো আমার একটা এক্সট্রিমিটি, এটা আমার একটা এক্সট্রিমিটি। সো এই জায়গায় পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশনটা কি হয়, এখানে আসে, ক্রস করে এদিকে চলে যায়, তারপর উপর দিকে উঠে। এই এক্সট্রিমিটির পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন এদিকে আসে, ক্রস করে এদিকে যায়,
তারপর উপরের দিকে ওঠে। এই মাঝখানে আমাদের এই সেন্ট্রাল ক্যানেলটা যদি বড় হয়ে যায় তাহলে এই দুইজনকে কম্প্রেস করবে। আপনার কাছে মনে হতে পারে আচ্ছা এদেরকে এইভাবে কেন কম্প্রেস করবে, এটার জন্য আপনাকে ক্রস সেকশনে দেখতে হবে। তাহলে এই হলো সেই ক্রস সেকশন, তাহলে পেইন এন্ড টেম্পারেচার পাথওয়েটা অ্যান্টেরিয়র কমিশন দিয়ে ক্রস করে তারপরে অপোজিট সাইডে যাচ্ছে। পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন অ্যান্টেরিয়র কমিশন দিয়ে ক্রস করে অপোজিট সাইডে যাচ্ছে, ঠিক আছে, এবং সেটা খুবই ক্লোজ সেন্ট্রাল ক্যানালের। সেন্ট্রাল ক্যানালটা যদি বড় হয় তাহলে দুই সাইডের ফাইবারটাকে সে ড্যামেজ করে দিচ্ছে। তাহলে যে ফাইবারগুলো মাত্র ঢোকার পরে ক্রস করার সময় তারা ড্যামেজ হয়ে গেল। তাহলে এই সাইডেরও পেইন এন্ড টেম্পারেচার লস, এই সাইডেরও পেইন টেম্পারেচার সেন্সেশন লস। ঢোকার পরে ক্রস করার সময় এই ঘটনা, তার মানে এটা অ্যাট দ্য লেভেল। সিরিঙ্গোমাইলিয়া এফেক্ট করে কোথায়? সার্ভাইকাল রিজনে। তাহলে সার্ভাইকাল রিজিয়ন, সার্ভাইকাল স্পাইনাল কর্ড কোন লিম্বের পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন ক্যারি করতেছে? সেন্সমেক করে। সার্ভাইকাল তো নিচেটা আসবে না, তাই না? তার মানে সরাসরি আপার এক্সট্রিমিটির। তাহলে আপার এক্সট্রিমিটিতে বাইল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস। সবার কাছে এই পর্যন্ত সেন্স মেক করছে আমি বিশ্বাস করি, ঠিক আছে। এখন আসেন যে এমন কোন কথা কি আছে যে না এই সিরিঞ্জ আর বড় হতে পারবে না, এরকম কোনো কথা আছে? না, এরকম কোনো কথা নেই। তার মানে সিরিঞ্জ ধীরে ধীরে বড় হবে, রাইট? তাহলে সিরিঞ্জ যদি ধীরে ধীরে বড় হয়, ক্যাভিটি যদি ধীরে ধীরে বড় হয়, আর কাকে কাকে কম্প্রেস করতে পারে? তাহলে ক্যাভিটি আরো বড় হলে এদিকে গেলে সে ড্যামেজ করে দেবে ভেন্ট্রাল হর্নকে। তাহলে এই সিরিঙ্গোমাইলিয়া 1 নম্বরে যাকে ড্যামেজ করে দিল, 1 নম্বরে কাকে ড্যামেজ করে দিল? স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টকে। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট মানে আপনি যেটা বললেন পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশনের ফাইবার গুলো, স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, ঠিক আছে। এটার সেকেন্ড অর্ডার নিউরনটাকে সে নষ্ট করলো। 2 নম্বরে সে আর কাকে ড্যামেজ করতে পারে? এদিকে আরো প্রোগ্রেস হলে ভেন্ট্রাল হর্নকে ড্যামেজ করতে পারে। হ্যাঁ, ভেন্ট্রাল হর্নকে ড্যামেজ করতে পারে। ভেন্ট্রাল হর্নে কি থাকে? ভেন্ট্রাল হর্নে মোটর নিউরন থাকে। তাহলে এই লেভেলের মোটর নিউরনটা নষ্ট করে দিবে। তাহলে ভেন্ট্রাল হর্নকে যদি সে ড্যামেজ করে দেয় তাহলে আমি কি ফাইন্ডিং পাবো? লোয়ার মোটর নিউরন লেশন পাবো। তাহলে যে জায়গায় ক্যাভিটিটা বড় হচ্ছে ওই জায়গায় লোয়ার মোটর নিউরন লেশন পাবো। তার মানে আপনি আমাকে বলেন আপার এক্সট্রিমিটিতে লোয়ার মোটর নিউরন লেশন পাবো নাকি লোয়ার এক্সট্রিমিটিতে আপার মোটর নিউরন লেশন পাবো? সরি, লোয়ার মোটর নিউরন লেশন, এই ফাইন্ডিংটা ভেন্ট্রাল হর্ন ড্যামেজ হওয়ার জন্য কোথায় পাবো? আপার এক্সট্রিমিটিতে নাকি লোয়ার এক্সট্রিমিটিতে? সিরিঙ্গোমাইলিয়াটা হচ্ছে সার্ভাইকাল কর্ডে। সার্ভাইকাল কর্ডে সে যখন বড় হয়ে যাচ্ছে তখন এই জায়গার আশেপাশে স্ট্রাকচার গুলো ড্যামেজ করলো। প্রথমে ড্যামেজ করলো বাইল্যাটারালি ক্রসিং পেন এন্ড টেম্পারেচার ফাইবার, এখন কম্প্রেস করলো এই জায়গার ভেন্ট্রাল হর্ন। এখন বলেন এই আপার এক্সট্রিমিটিতে আমি কি লোয়ার মোটর নিউরন লেশন পাবো নাকি আপার মোটর নিউরন লেশন পাবো? আমি বুঝতেই পারতেছি আপনারা সবাই মনে মনে হয়তো বা ভাবতেছেন আপার মোটর নিউরন, সরি আপার এক্সট্রিমিটিতে লোয়ার মোটর নিউরন লেশন পাবো। সেন্স মেক করছে একজন ভলান্টিয়ার? অবশ্যই এক্ষেত্রে বলবে যে আর সেন্স মেক করছে সে বলবে যে হ্যাঁ সেন্স মেক করছে। কারো এমন কেউ আছেন কিনা যে বুঝেন নাই? কারণ এটা না বুঝলে আমি সামনে আগাতে পারবো না। আচ্ছা, কারণ আওয়াজ যেহেতু নাই তাহলে আমি ধরে নিচ্ছি সবাই বুঝছে, ঠিক আছে, খুবই ভালো। লিসেন, নিজের সাথে মিথ্যা কথা বলার মানে কি জানেন? এই যে এখন একটা সিনারিও তৈরি হয়ে গেল নিজের সাথে মিথ্যা কথা বলা, ঠিক আছে। তার মানে এই কথাটা আপনি আমার সাথে বললেন না, মানে হয়তো বা না বুঝে যদি কেউ এক্সপ্রেস না করে থাকে, ফর এক্সাম্পল, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় নিজের সাথে মিথ্যা কথা বলা। আরেকটা বাজে এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আর কি এটা মানে খুব কাজে দিবে, একটু অপমান বোধ হলেও কাজে দিবে, ঠিক আছে। একটু ইনসাল্ট লাগবে, একটু মনে হবে আমি একটু অ্যারোগেন্ট, এইসব কথা বলা উচিত না, এরপরও আপনার কাছে এটা কাজে দিবে। নিজের সাথে মিথ্যা কথা বলা মানে কি আমি আপনাকে বলি, ধরেন আপনার টার্গেট, আপনার ইচ্ছা হলো কার্ডিওলজিস্ট হওয়া, ঠিক আছে, অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন। এখন সামহাও পরিস্থিতির শিকার হয়ে হোক, আমরা যে মিথ্যা সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে বলি ব্যাপারটা এরকম না, পরিস্থিতির শিকার হয়ে আমরা মিথ্যা কথা বলি, আল্লাহ আমাদেরকে সেই পরিস্থিতি থেকে হেফাজত করবে, ঠিক আছে। এবং এটার জন্য আমাকে অনেস্ট হতে হবে, আমাকে সেই পরিস্থিতি অ্যাভয়েড করতে হবে। এখন সামহাও এখন আমি সেই কার্ডিওলজিস্ট হওয়ার জন্য যতটুকু ডেডিকেশন, যতটুকু হার্ডওয়ার্ক করা দরকার সেটা করতে পারতেছি না। সামহাও এখন আমি মানে এখন যে একটা এক্সাম্পল দিলে এটা শুধু আমি এক্সাম্পলের জন্য বলতেছি, ঠিক যেভাবে কার্ডিওলজিটাকে এক্সাম্পল হিসেবে বললাম, হ্যাঁ, এটাকে করার কিছু নাই যে আমি কোনো স্পেশালটিকে ছোট করে দেখতেছি। এখন আপনি বাংলাদেশে কি করলেন? ডিপ্লোমা দিয়ে দিলেন, ঠিক আছে, ডিএ, ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি দিয়ে দিলেন। এখন আপনি এটাকে জাস্টিফাই করা শুরু করলেন
এই যে এই জাস্টিফিকেশন, এটাকে কি বলা হয়, এটা কোন ধরনের, এটা আমরা ইয়াতে পড়বো, বিহেভিয়ারাল সায়েন্সে পড়বো, ঠিক আছে? কিন্তু এই যে আপনি জাস্টিফিকেশন করা শুরু করে দিলেন, আপনি বললেন হ্যাঁ আমি আগে থেকে অ্যানেস্থেসিওলজি আমার কাছে ভালো লাগে, আমার অ্যানেস্থেসিওলজির উপরে প্যাশন আছে। অর আপনি প্যাথোলজিতে অ্যাপ্লাই করলেন, যে প্যাথোলজি আপনি আগে কোনোদিন পছন্দ করতেন না, এখন আপনি প্যাথোলজিকে বলতেছেন যে আমার প্যাথোলজি ও ভাল লাগে, মানে রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের সময়। এই যে এই ধরনের কথাবার্তাগুলো, এগুলো হলো নিজের সাথে মিথ্যা কথা। নিজের সাথে মিথ্যা কথা বলার আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। আপনি নিজে খুব ভালো করে জানেন, কিন্তু এই মজার ব্যাপার কি জানেন, আমরা যখন নিজের সাথে নিজে মিথ্যা কথা বলি, তখন আমরা নিজে বুঝতে পারি না যে আমি মিথ্যা বলতেছি। ব্যাপারটা এইটা হলো নিজের সাথে মিথ্যা কথা বলা সবচেয়ে খারাপ দিক, যে অনেক সময় আমরা নিজেরাও বুঝি না যে আমি নিজের সাথে মিথ্যা কথা বলতেছি। ফর এক্সাম্পল, আমি যখন ইউএসএ তে আসলাম, রিসার্চ শুরু করলাম, ঠিক আছে, তো অনেকদিন আমি কোনো পড়ালেখা করতে পারতেছি না। তখন আমি আসলে নিজে জাস্টিফাই করতাম, আসলে আমি এত কাজ করি, আমি রিসার্চে ফোকাস, আমি রিসার্চ শিখতে যাচ্ছি, রিসার্চটা আমার জন্য নতুন, দ্যাটস ওয়াই আমি পড়ালেখা করতে পারতেছি না, দ্যাটস ওয়াই পড়ালেখা করা আমার জন্য এখন সম্ভব না। কিন্তু মজার ব্যাপার হলো, এটা কি ইউনিভার্সাল ট্রুথ? এটা কি আলটিমেট ট্রুথ? আসলে কি সম্ভব না? আমার এই সিচুয়েশনে আরেকজন থাকলে কি সে পড়তে পারতো নাকি পারতো না? যদি এক্ষেত্রে আপনার কাছে মনে হয় যে না আরেকজন থাকলে পড়তে পারতো, তার মানে এখানে আমি মিথ্যা বলতেছি। কারণ আমার স্টেটমেন্টটা হলো এরকম যে রিসার্চে নতুন জয়েন করলে ইন প্যারালাল ইউএসএমএলই পড়া সম্ভব না। কিন্তু এটা কিন্তু একটা সাবজেক্টিভ ব্যাপার, অনেকেই এখানে পড়তে পারবে। তার মানে এই যে আমি ধরে নিচ্ছি পড়তে পারবো না, এই যে আমি স্টেটমেন্ট দিলাম পড়তে পারলাম না, পড়তে পারবো না, দিস ইজ এ লাই, এবং আমি এটাকে বিলিভ করে নিলাম, আমি একটা মিথ্যাকে বিলিভ করে নিলাম। এটাকে বলা হয় নিজের সাথে নিজে মিথ্যা কথা বলা। অর্থাৎ এরকম সিচুয়েশন আমরা অনেক পড়ি। ধরেন আমার নিউ বেবি হয়েছে, রাইট? এখন আমি যদি বলি ওয়েল আমার নিউ বেবি হয়েছে, সো আমি এই কাজটা করতে পারবো না, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। শোনেন, একটা হলো কাজটা ডিফিকাল্ট, আর একটা হলো না করতে পারবো না, করা সম্ভব না। তখন আমি যদি এটাকে বিলিভ করে নিই যে হ্যাঁ, বাসায় নিউ বেবি থাকলে, বাসায় টডলার থাকলে, দুইটা বাচ্চা থাকলে তার পক্ষে পড়ালেখা করা সম্ভব না, আমি যদি এটা বিলিভ করে নিই, ঠিক আছে, তাহলে আমি একটা মিথ্যাকে বিলিভ করে নিলাম। আসলে সম্ভব, দেয়ার আর সাম ওয়ে, অন্য ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। সো আমরা সবাই একটু খেয়াল করবো, এটা এই কথাটা আমি যে নিজের সাথে মিথ্যা কথা বলা, এই কনসেপ্টটা আমি পাইছি আমার এই জায়গায় মেন্টরের কাছ থেকে, ঠিক আছে? তা এই বড় বড় একাডেমিক ইনস্টিটিউশন আসলে, বড় বড় মানুষের সাথে চললে হয় কি, অনেক কিছু শেখা যায়। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আমার মেন্টরের সাথে চলে আমি অনেক কিছু শিখছি, তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি অ্যামেজিং লাগছে যে সেটা হলো নিজের সাথে মিথ্যা কথা বলা। আমরা নিজের সাথে মিথ্যা কথা বলি। অর্থাৎ আপনি এটা আসলে পছন্দ করেন না, হয়তো আপনি ওইটাকে পছন্দ করেন, কিন্তু বলতেছেন, সাপ্রেস করে রাখতেছেন, মিথ্যা কথা বলতেছেন নিজের সাথে নিজে। So আমরা সবাই একটু খেয়াল করবো, হ্যাঁ? এবং এগুলো আমরা ইচ্ছা করে বলি না ভাই। সবচেয়ে মজার ব্যাপার হলো, এটার জন্য আপনি গিল্ট না, ঠিক আছে, আপনি গিল্টি না, এটা আপনার দোষ না, কিন্তু আমরা এগুলো বলি, এটা নর্মাল হিউম্যান বিহেভিয়ার, এটা আমাদেরকে চেক দিতে হবে, ঠিক আছে? আমি আবার আবার পড়াশোনা চলে আসি, কেমন? সো কেউ না বুঝলে, আমি মানে বুঝলে অবাক হই, না বুঝলে বলি যে হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কারণ বুঝলে একটা সন্দেহ থেকে যে আসলে বুঝছে কিনা, ঠিক আছে? তা আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আমি আবার বলতেছি যে কেন এটা এট দ্য লেভেলেই এই জিনিসটা কেন পাচ্ছি, কারণ হ্যাঁ এটা সেন্স মেক করে। কারণ সার্ভাইকাল স্পাইনাল কর্ড কোন স্পাইনাল কর্ডে ডেভেলপ করতেছে, এইটা হলো ইম্পর্টেন্ট। তাহলে তো আমি বললামই যে এটা সার্ভাইকাল স্পাইনাল কর্ড। তাহলে সার্ভাইকাল স্পাইনাল কর্ডের এই যে ভেন্ট্রাল হর্ন, সার্ভাইকাল স্পাইনাল কর্ডের ভেন্ট্রাল হর্নটা আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দিচ্ছে। তাহলে শিরিংস প্রোগ্রেস করতে করতে যদি আপার স্পাইনাল এই জায়গার ভেন্ট্রাল হর্নকে ড্যামেজ করে দেয়, তাহলে আপার এক্সট্রিমিটিকে সাপ্লাই দেওয়া যে নিউরনটা সেটা ড্যামেজ হয়ে গেল, তার মানে আপার এক্সট্রিমিটিতে আমি পাবো লোয়ার মোটর নিউরন লেশন, ঠিক আছে? আচ্ছা, সে কি আরো প্রোগ্রেস করতে পারে না? হ্যাঁ, সে আরো বড় হতে পারে, আরো প্রোগ্রেস করতে পারে, এবং আরো প্রোগ্রেস করতে করতে কি এমন হতে পারে যে সে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টকেও ড্যামেজ করে দিবে? হ্যাঁ, সে ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টকে ড্যামেজ করে দিবে, এরকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আপার সার্ভাইকাল কর্ডে যদি, সার্ভাইকাল কর্ডে যদি এই সমস্যাটা হয় যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ড্যামেজ করে দিল, রাইট? তাহলে এই জায়গার কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট যদি ড্যামেজ হয়ে যায়, এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গুলো সাপ্লাই দিচ্ছে কাদেরকে? এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গুলো সাপ্লাই দিচ্ছে লোয়ার এক্সট্রিমিটির এই লোয়ার মোটর নিউরনটাকে। অর্থাৎ এই জায়গার আপার মোটর, এই জায়গার ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট কাদের জন্য আপার মোটর নিউরন? এই জায়গার ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অর্থাৎ সার্ভাইকাল স্পাইনাল কর্ডের এই ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট গুলো লোয়ার এক্সট্রিমিটির জন্য আপার মোটর নিউরন। তাহলে লোয়ার এক্সট্রিমিটিতে আমি কোন ধরনের ফাইন্ডিং পাবো? আপার মোটর নিউরন লেশনের ফাইন্ডিং পাবো। ওয়াও, ফ্যান্টাস্টিক। তাহলে আজকে আমরা এই পর্যন্ত দুইটা টপিকস পড়লাম।
এক হলো অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, আরেকটা হলো অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস, আরেকটা কি, একটা এখন যেটা বললাম সেটা হলো সিরিঙ্গোমাইলিয়া। এই দুইটার মধ্যে আমরা এখন সিমিলারিটিস খুঁজে বের করতেছি, ঠিক আছে? সো এক নম্বর সিমিলারিটিস, এটাও সার্ভাইকাল কর্ডের সাথে বালবার পলসি পাওয়া যায়, অর্থাৎ ব্রেন স্টিমকে একটু এফেক্ট করে, এটাও সার্ভাইকাল কর্ডে। এখানেও আমি আপার এক্সট্রিমিটিতে পাচ্ছি, এই যে মানুষ বাংলাদেশের আমরা যারা থাকি আমাদের পড়ালেখার সাথে এগুলো আমরা খুব পছন্দ করি। আমরা কি পছন্দ করি না আমি খুব ভালো করে জানি। আমরা পছন্দ করি নেমোনিক্স, আমরা পছন্দ করি যেগুলো, ঠিক আছে? আপার এক্সট্রিমিটিতে যেটা পাওয়া যাচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন, এখানেও আপার এক্সট্রিমিটিতে পাওয়া যাচ্ছে লোয়ার মোটর নিউরন লেশন। এই জায়গা লোয়ার এক্সট্রিমিটিতে পাওয়া যাচ্ছে আপার মোটর নিউরন লেশন। আর অনেকে আছে এটাকে মুখস্থ করবে, আপারে লোয়ারে আপার, একদম বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জায়গাতে বিপদ ঘটে যাবে, কারণ অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস নন স্পেসিফিক, কোথায় যে কিভাবে এফেক্ট করে। তারপরে এক্ষেত্রেও ঠিক একইভাবে লোয়ার এক্সট্রিমিটিতে আপার মোটর নিউরন লেশন, এটা আর কি আমি ইউজুয়াল ফাইন্ডিং গুলো বলতেছি। সো তাদের দুইজনের মধ্যে এত মিল, এগুলো হলো সিমিলারিটিস। এখন ভিউয়ার্সদের কাছে আমার কোশ্চেন, ডিসিমিলারিটিসটা কোথায়, তাদের ডিফারেন্সটা কোথায়? তাহলে দুইটা কন্ডিশনকে আমি আলাদা করব কি করে? যে বলতে পারবে তার জন্য পুরস্কার, কি পুরস্কার? কোনো পুরস্কার নেই, বলেন। তাদের দুজনকে আলাদা করার, ল্যাটারাল স্ক্লেরোসিসে সেন্সরি ইনভলভমেন্ট থাকবে না। এক্সিলেন্ট। সো অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস there is no sensory involvement. সো আজকের লেকচারে কিন্তু এটা ছিল, রাইট? একটু শার্প হয়ে তাকাইতে হবে, চোখ বড় করে তাকাইলে দেখা যাবে এগুলা। আর এখানে আমাদের সেন্সরি ইনভলভমেন্ট আছে। এক্সিলেন্ট। তাহলে সেই সেন্সরি ইনভলভমেন্টটা কি? সেটা হলো বাইল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস। যখন এই বাইল্যাটারাল, এবং এটাই হলো সিরিঙ্গোমাইলিয়ার সবচেয়ে কমন এবং সবচেয়ে আর্লিয়েস্ট ফাইন্ডিং, বাইল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস। পেশেন্ট কি নিয়ে আসবে? পেশেন্ট বলবে আমার হাত পুড়ে গেছে, আমি খেয়াল করি নাই, রিপিটেড বার্ন, ঠিক আছে? রিপিটেড বার্ন ইনজুরি নিয়ে আসবে আপার এক্সট্রিমিটিতে। তখন আপনি যখন এক্সামিন করবেন পেশেন্টকে, তখন আপনি দেখবেন তার আপার এক্সট্রিমিটির পেন এন্ড টেম্পারেচার সেন্সেশন চলে গেছে এই পর্যন্ত, কিন্তু লোয়ার এক্সট্রিমিটি ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় কেপ লাইক ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? কেপ লাইক ডিস্ট্রিবিউশন মনে থাকবে? তাহলে কেপের মতন ডিস্ট্রিবিউশন হলো না, এই জন্য এটাকে আমরা বলবো কেপের ডিস্ট্রিবিউশন। কেপ মানে কি? কেপ মানে হলো ওই যে গাউনের মতন একটা স্ট্রাকচার পড়ে না ওই ইয়াতে, কি বলে, ওই যে ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের সময় ওইটা। সো আপার এক্সট্রিমিটিকে কভার করে রাখতেছে, কিন্তু লোয়ার এক্সট্রিমিটি ঠিক আছে। সো এই কেপ লাইক ডিস্ট্রিবিউশন বলতে এটা মিন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই দুইটা ইম্পর্টেন্ট টপিকস পড়ে ফেললাম, সেটা হলো অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস আর হলো সিরিঙ্গোমাইলিয়া। খুবই হাই ইয়েল্ড, কিন্তু আপনাকে বুঝতে হবে সব সময় কিন্তু সিরিঙ্গোমাইলিয়াতে মোটর ফাইন্ডিং নাও থাকতে পারে। তার সিরিঙ্গোমাইলিয়ার পেশেন্টের ক্ষেত্রে যখন আপনাকে বলা হবে যে আপার এক্সট্রিমিটিতে লোয়ার মোটর নিউরন লেশন, ঠিক আছে, এটা কিভাবে আপনি পাবেন? তাহলে আপার এক্সট্রিমিটিতে যখন বলবে যে লোয়ার মোটর নিউরন লেশন, এটার একটা কমনেস্ট ফাইন্ডিং হলো সিরিঙ্গোমাইলিয়ার ক্ষেত্রে হ্যান্ড মাসেল অ্যাট্রফি। আমরা জানি লোয়ার মোটর নিউরন লেশনের ক্ষেত্রে কি পাওয়া যায়? মাসেল অ্যাট্রফি পাওয়া যায়, ঠিক আছে? দ্যাটস ওয়াই। অলরাইট, এখন আমরা চলে যাচ্ছি আর কি কি টপিকস আছে সেটা। এখন আমরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিকস পড়বো, সেটা হলো অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম। অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম, এই কথাটা দেখেন কোনো ল্যাটারাল কথাটা আসেনি, তার মানে পুরোটাই অ্যান্টেরিয়র। নাইস। তাহলে প্রথম কথা বুঝতে হবে যে কমপ্লিট অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম হওয়ার কারণ কি কি। অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড হওয়ার অনেকগুলো কারণ আছে। এক, সেটা হলো আপনি স্পাইনাল কর্ডকে সামহাউ সামনের দিক থেকে কম্প্রেশন করতেছেন, ঠিক আছে? তাহলে একটা হতে পারে কম্প্রেশন, কোনোভাবে কম্প্রেশন করলেন, ঠিক আছে? আর একটা হতে পারে ইসকেমিয়া, যে স্পাইনাল কর্ডটা ইসকেমিক হয়ে গেল। তাহলে ইসকেমিয়া হলে যে এটা হবে, এটা বোঝার জন্য আমাদেরকে বোঝা দরকার স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাই কি। স্পাইনাল কর্ডের ব্লাড সাপ্লাইটা খুবই ফ্যান্টাস্টিক, মানে চমৎকার। অলরাইট,
স্পাইনাল কর্ডে ব্লাড সাপ্লাইটা কিরকম? এই হলো আমাদের স্পাইনাল কর্ড। এই হলো আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের এখান থেকে কন্টিনিউ হয় যেটা, সেটা হলো মেডুলা অবলাঙ্গাটা হিসেবে। আমরা বলেছিলাম যে ভার্টিব্রাল আর্টারি, এভাবে দুইটা ভার্টিব্রাল আর্টারি আসে, দুইটা ভার্টিব্রাল আর্টারি জয়েন হয়, ব্যাসিলার আর্টারি ফর্ম করে। ভার্টিব্রাল আর্টারি দুইটা থেকে দুইটা আর্টারি আসে, যাদের নাম হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। এই অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এভাবে ডিসেন্ড করা শুরু করে স্পাইনাল কর্ডের সামনের দিক দিয়ে। এভাবে যখন সে ডিসেন্ড করে, তা ডিসেন্ড করলে এত বড় স্পাইনাল কর্ডকে তার পক্ষে সাপ্লাই দেওয়াটা একটু কষ্ট। এজন্য তাকে রেইনফোর্স করার জন্য প্রতি জায়গায় জায়গায় এরকম রেডিকুলার আর্টারি, সেগমেন্টাল আর্টারি আসে। সো প্রথম দিকে যে আর্টারিটা আসে তাকে বলা হয় সেগমেন্টাল আর্টারি, প্রতি স্পাইনাল কর্ডের সেগমেন্টের জন্য। তারপরে দুই ভাগে ভাগ হয়ে যায়, তাদেরকে বলা হয় রেডিকুলার আর্টারি। এই রেডিকুলার আর্টারি গুলো তাকে রেইনফোর্স করে, এই রেডিকুলার আর্টারি গুলো তাকে এসে রেইনফোর্স করে। নিচের দিকে একটা রেডিকুলার আর্টারি একটু বড় হয়ে উপরের দিকে অ্যাসেন্ড করে, তাহলে আর্টারিটা একটু রিলেটিভলি বড়। এই যে অ্যাসেন্ড করতেছে, এই বড় আর্টারিটা যে ফিউজ করতেছে কার সাথে? অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি, যেটা কিনা অনেকগুলো কন্টিনিউশনে তৈরি হয়, অনেকগুলো আর্টারির কন্টিনিউশনে তৈরি হয়, ঠিক আছে? কিন্তু শুরু হয় ওখান থেকে। কিন্তু একটা রেডিকুলার আর্টারি একটু উপরের দিকে অ্যাসেন্ড করে, তার সাথে অ্যানাস্টোমোসিস করে। এই বড় রেডিকুলার আর্টারিটাকে বলা হয় আর্টারি অফ অ্যাডামকোয়েজ, আর্টারি অফ অ্যাডামকোয়েজ, ঠিক আছে? এটা কোন জায়গা থেকে আসে? ইউজুয়ালি লাম্বার এরিয়া থেকে আসে। আর সেগমেন্টাল এরিয়া গুলো কোথা থেকে আসে? ডিসেন্ডিং থোরাসিক আওর্টা থেকে আসে। এখন এখানে দেখা যাচ্ছে দুইটা আর্টারির মিলন মেলা, এই জায়গাটা বলা হয় ওয়াটারশেড লাইন। ওয়াটারশেড কেন? এই দুইটা আর্টারি এন্ড আর্টারি এখানে এসে মিলিত হয়েছে। এখন এই ওয়াটারশেড ইনফার্কশন বলতে কি বোঝায় আমরা আজকে সেটা বুঝবো একটু। যেখানে দুইটা আর্টারি এভাবে মিলিত হয়, দুইটা এন্ড আর্টারি এভাবে মিলিত হয়, সেটা মানে কি অ্যাকচুয়ালি? ধরেন একটা ক্লাসে এখানে 4টা ছেলে বসা, এখানে 4টা মেয়ে বসা। আমি খুব ছোট্ট একটা চানাচুরের প্যাকেট এনে ডিস্ট্রিবিউট করা শুরু করলাম, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। এদিক থেকে আরেকটা চানাচুরের প্যাকেট ডিস্ট্রিবিউশন করা শুরু করলাম, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। চানাচুরের প্যাকেট ধরেন এতই ছোট যে 4 জনের জন্য হয় না। তাহলে আপনি আমাকে বলেন যে কাদের যদি চানাচুর শর্ট পড়ে, কাদের রিস্ক বেশি চানাচুর না পাওয়ার? এইটা এবং এইটা। তাহলে এই হলো আমাদের আর্টারি। এই আর্টারি গুলো সব জায়গায় ব্লাড সাপ্লাই দিছে, অর্থাৎ চানাচুর খাওয়াইছে। এমন একটা জিনিসের নাম বলছি, মানে উদাহরণের জন্য এখন আর পড়া যাচ্ছে না, ঠিক আছে? পরে একদম বাংলাদেশের চানাচুরের কথা মনে পড়ে গেছে, ঠিক আছে? পরে কি হলো? তাহলে সে ডিস্ট্রিবিউট করলো। তাহলে এই আর্টারির কোন এরিয়া গুলো একদম সবার শেষে? তাহলে যে দুইজন এখানে এসে মিলিত হয়েছে, এই টিস্যুটাতে, এই এরিয়াটাতে ব্লাডটা পাচ্ছে সবার শেষে। এখন কোন কারণে যদি এই জায়গায় ডিফিসিয়েন্সি হয়, আর্টারিতে আন্ডার পারফিউশন হয়, এই দুইটা আর্টারিতে যদি আন্ডার পারফিউশন হয়, কোন এরিয়াটাতে ইনফাকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি? কোন এরিয়াটাতে ইসকেমিয়া হওয়ার চান্স সবচেয়ে বেশি? এই ওয়াটারশেড এরিয়াতে ইনফাকশন হওয়ার চান্স সবচেয়ে বেশি। এই জন্য দুইটা এন্ড আর্টারি যেখানে মিলিত হয় সেটাকে বলা হয় ওয়াটারশেড এরিয়া। মনে থাকবে? তাহলে এই জায়গার ইম্পর্টেন্সটা কি? এই জায়গার ইম্পর্টেন্স হলো হাইলি ভালনারেবল টু ইসকেমিয়া। ওকে, সো এই জিনিসগুলো আমরা পাবো সিএনএস অনেক জায়গায় পাবো। সিএনএস এ কোথায় কোথায় পাবো? যেখানে মিডল সেরেব্রাল আর্টারি মিলিত হয় অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির সাথে, এটা একটা সিগনিফিকেন্ট ওয়াটারশেড এরিয়া। সো এই জিনিসগুলো আমরা দেখবো, সামনে দেখবো, কেমন? ঠিক একইভাবে যেখানে মিডল সেরেব্রাল আর্টারি দেখা করে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির সাথে, আর স্পাইনাল কর্ডে যেখানে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দেখা করে আর্টারি অফ অ্যাডামকোয়েজের সাথে। তাহলে আর্টারি অফ অ্যাডামকোয়েজের সাথে তাদের দেখাটা কোথায় হয়?
লাম্বার স্পাইন অথবা লোয়ার থোরাসিক। এই ওয়াটারশেড এরিয়াটা কোথায় অবস্থিত? লোয়ার থোরাসিক অবস্থিত। তাহলে আপনি বুঝতে পারতেছেন যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম যদি হয় কোন এরিয়াতে হবে? লোয়ার থোরাসিক এরিয়াতে হবে। এখন আসেন অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম হওয়ার কারণগুলো বলি। এবং আমি যা যা পড়াবো, শোনেন, পড়ানোর সময় এমন একটা ভাব নিবেন, এরকম একটা জিনিস আপনার ব্রেনকে আপনি বুঝাবেন, সেটা হলো যে ইনশাল্লাহ এটা আমার আর পড়তে হবে না, ইনশাল্লাহ এটা আমার মনে থাকবে। আপনি জানেন, আপনার সবাইকে এটা ফিল করতে পারেন যে আপনার ভেতরে সামথিং কিছু একটা আছে যেটা আপনার কন্ট্রোলে নাই, যেটা আপনি কন্ট্রোল করতে হয়, মানে কমপ্লিটলি আমাদের বসে নাই। যেমন এই যে পড়ায় মন বসে না, পড়তে ভালো লাগে না, দুশ্চিন্তা অ্যাভয়েড করতে চাই, পারি না, পিছনের ব্যাড এক্সপিরিয়েন্স বারবার মনে আসে, আমি সেটা কন্ট্রোল করতে পারি না। আরেকটা, দুইটা কম্পোনেন্ট আছে দেখবেন, একটা জিনিস আপনি কন্ট্রোল করতে পারেন না, আর একটা জিনিস আপনার কনসিয়াস মাইন্ড, আপনি বুঝেন কোনটা ভালো কোনটা খারাপ। আপনি বুঝতেছেন যে আমি 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 ডিপ্রেশনে আছি, কিন্তু আপনি কিছুতেই আপনার মন ভালো করতে পারতেছেন না। তাহলে আপনি ওই যে বুঝতেছেন আপনি ডিপ্রেশনে আছেন, এটা হলো আপনার কনসিয়াস মাইন্ড। আর যেটা আপনার আনকনসিয়াস মাইন্ড, সেটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। এখন কনসিয়াস মাইন্ড দিয়ে সেটাকে কন্ট্রোল করতে হবে, এই জন্য স্পিরিচুয়ালি আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে? সো পড়ার সময় যদি আমরা এই কথাগুলো বলি, পজিটিভ কথাগুলো নিজেকে বলি, এটা আরো ভালো হবে। এটা এটা আমাদের ওই ওই যে জিনিসটা আমাদের কন্ট্রোলে নেয়, সাবকনসিয়াস মাইন্ড, সেটাকে হেল্প করে। ঠিক আছে? সো সবসময় পজিটিভ কথা বলবেন, নেগেটিভ কথা বলবেন না, নেগেটিভ কথা শুনবেন না। কেমন? অলরাইট। সো চলেন আবার এখন আমরা পড়বো যে অ্যান্টেরিয়র স্পাইনাল ভেন্ট্রাল স্পাইনাল কর্ড সিনড্রোম কি করে হচ্ছে। ঠিক আছে? একদম টক্সিক কথা আমরা এখন থেকে বলবো না, কেমন? সবাই একটা ইয়ে করি, মানে কোনো কিছুতেই টক্সিক কথা বলবো না। একটা ফ্যামিলি ইন্টারাকশন হোক, যেখানে হোক, মানে কোন একটা কথা বলার আগে চিন্তা করবো এই কথাটা কি, মানে আচ্ছা এটা কি বললা, মানে এই কথাটা তো না বললেও হতো, মানে এইভাবে কেন বললা, এইভাবে না বলে এভাবে বললো তো হতো, এভাবে চিন্তা করি কেন, এভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করলে তো হতো। আর আরেকটা জিনিস কন্ট্রোল করা যায় না পড়তে বসলে, সেটা হলো অনেক রকম আইডিয়া, অনেক রকম চিন্তা। আমার কি রেসিডেন্সি হবে, আমি কি সামনে এটা পাবো, আমি কি ওইটা করতে পারবো, আমি কি এটা করতে পারবো, আমার কি এটা হবে, আমি ওইটা কবে করব, আমার এটা করা দরকার, আমার ওইটা করা দরকার। তো এই জিনিসগুলো আপনার কন্ট্রোলে নেই, আপনার মনে আসতেছে, কি করবেন? পড়তে বসছেন কিন্তু এই চিন্তাগুলো বারবার মনে আসতেছে। দেখেন, আপনি যদি এদেরকে খুব ফোর্সফুলি ডিল করেন যে এগুলো আসিস না, এখন আরো বেশি আসবে। সো ফার্স্টে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকনলেজ করতে হবে, হ্যাঁ ইটস এ গুড কোশ্চেন, সো এটা আমি পরে এইভাবে এভাবে ইভালুয়েট করব। মানে কোশ্চেনটাকে রিসিভ করতে হবে, সুন্দর একটা অ্যান্সার দিতে হবে। কোশ্চেনটাকে রিসিভ করতে হবে, সুন্দর একটা অ্যান্সার দিতে হবে। প্রতিটা কোশ্চেনকে রিসিভ করতে হবে, সুন্দর একটা অ্যান্সার দিতে হবে। আমরা কি করি, আমাদের মনে এরকম একটা এংজাইটি আসে, একটা ডাউট আসে, দুইটা জিনিস, কেউ এটাকেই এভাবে যেতে দেয়, আর কেউ এটাকে হার্ডলি প্রোটেস্ট করে, তখন এটা আরো হার্ড হয়ে আসে, আরো হার্ডলি প্রোটেস্ট করে, আরো হার্ড হয়ে আসে। যেটা করতে হবে, বলতে হবে ইটস এ গুড কোশ্চেন, বাট এটাই এই জন্য সম্ভব, এটা এটার জন্য এটা হতে পারে, আমি এটা করতে পারলে এটা হবে। তার মানে আপনি এটাকে খুব সফটলি নিয়ে আসতে হবে। ঠিক আছে? ঠিক পড়াশোনার ক্ষেত্রে এরকম, পড়ার সময় আগে বলে নিতে হবে ইনশাল্লাহ এটা মনে থাকবে, এটা এরকম, এটা এরকম, এটার জন্য এরকম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো সেন্স মেক করতেছে, এটা এরকম হবে। তাহলে আসেন অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম বা অথবা অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমে কি হওয়ার কথা। আচ্ছা, বলতেছে তো অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম, তাহলে সবকিছু এফেক্ট হবে এক্সেপ্ট ডরসাল পোরশন। হ্যাঁ, এটা আমার মনে থাকবে, এটা সেন্স মেক করে। আচ্ছা, অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম কিভাবে হতে পারে? হ্যাঁ, সামনে থেকে যদি কেউ কম্প্রেস করে, সামনে থেকে কে কম্প্রেস করবে? যেহেতু সামনে হলো ভার্টিব্রাল কলাম, ভার্টিব্রা, আর পেছন থেকে স্পাইনাল কর্ড, তাহলে কোনো ভার্টিব্রা যদি ফ্র্যাকচার হয়, ব্রাস্ট ফ্র্যাকচার হয়, দেন কম্প্রেস করে, তাহলে সেটা হলো ভার্টিব্রাল ফ্র্যাকচার। তাহলে একটা কম্পোনেন্ট পেলাম, সেটা হলো ভার্টিব্রাল ফ্র্যাকচার। ঠিক আছে? এই ভার্টিব্রাল এই ফ্র্যাকচার গুলোকে বলা হয় বার্স্ট ফ্র্যাকচার। ঠিক আছে? কোনো ট্রমা থেকে ধাপ করে বার্স্ট মেরে এই বডি অফ দা ভার্টিব্রার একটা পোর্শন পেছন দিকে চলে গেছে। তাহলে কখন আমি বলবো যে এই অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোমটা ভার্টিব্রাল বার্স্ট ফ্র্যাকচার থেকে আসছে? তার মানে পেশেন্টের একটা ট্রমার হিস্ট্রি থাকবে, এবং সেটা হবে খুবই অ্যাকিউট অনসেট, খুব রিসেন্টলি। আর কোনো কিছুর জন্য হতে পারে, হ্যাঁ অ্যাকিউটলি যদি কোনো ডিস্ক প্রোলাপস হয়, যদি এটা ইউএসএম লিস্টে মনের জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তা ট্রমাটিক কজটা জানতে হবে। 2 নম্বর কজ যেটা জানতে হবে সেটা হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি দিয়ে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? আমি এর আগে যেটা দেখাইলাম, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এভাবে ফর্ম হলো,
লঙ্গিচুডালি এভাবে তারা ফর্ম করে করে অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র পোর্শনটাকে সাপ্লাই দিল। আর পেছন দিকে ভার্টিব্রাল আর্টারির দুইটা ব্রাঞ্চ পিছন দিক থেকে স্পাইনাল কর্ডকে সাপ্লাই দিল, তাদের নাম হলো পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এখন আমরা যে কাজটা করব, একটা স্পাইনাল কর্ড সেগমেন্ট লেভেলে সে কিভাবে সাপ্লাই দেয় সেটা দেখব। যখন আমরা এভাবে একটা স্পাইনাল কর্ড সেগমেন্ট আঁকি, সেগমেন্ট আঁকার পরে দেখা যায় স্পাইনাল কর্ডের এই অ্যান্টেরিয়র পোর্শন পুরোটাকে অ্যান্টেরিয়র টু থার্ড কে সাপ্লাই দিচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি। আর পোস্টেরিয়র 1/3 পোস্টেরিয়র ডরসাল রুটের এই অংশগুলোকে সাপ্লাই দিচ্ছে দুইটা পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম হওয়ার চান্সটা একটু কম, কারণ দুইজন সাপ্লাই দিচ্ছে, দুইজনের মধ্যে অ্যানাস্টোমোসিস আছে। আর অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এটা হওয়ার চান্স বেশি, কারণ কোনো অ্যানাস্টোমোসিস নাই, তাকে পুরো দিক কভার করতে হচ্ছে। তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম অর্থাৎ অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারিতে যদি কোনো কারণে ব্লাড ফ্লো কমে যায়, পারফিউশন কমে যায়, 1 নাম্বার ফাইন্ডিং পাবো আমার স্পাইনাল কর্ডের একটা লেভেলের একটা সেগমেন্টের অ্যান্টেরিয়র 2/3 ইনফ্লাকশন হয়ে যাবে, একটা ফাইন্ডিং। 2 নাম্বার ফাইন্ডিং হলো, যেহেতু বলতেছি অ্যান্টেরিয়র এবং যেহেতু আর্টারি একটা সিঙ্গেল আর্টারি, তাহলে এটা ফাইন্ডিং হবে বাইল্যাটারাল, অর্থাৎ বাইল্যাটারালি সেটা ড্যামেজ হয়ে যাবে যেহেতু আর্টারি একটা। তাহলে এটা হলো বেসিক কনসেপ্ট, যে তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি যদি কোনো কারণে অক্লুশন হয়, কোনো কারণে হাইপোপারফিউশন হয়, ফ্লো কমে যায়, তাহলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম হবে, অথবা অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম হবে, যেটা মানে হলো অ্যান্টেরিয়র 2/3 সম্পূর্ণটা এবং বাইল্যাটারাল। এই কথাটাকে কমপ্লিটলি আমাদের সেন্স মেক করলো। এখন নেক্সট কোশ্চেন, কখন সেখানে হাইপোপারফিউশন হবে? তাহলে যে আমি একটা কথা বললাম যে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি এবং আর্টারি অফ অ্যাডামকুয়েস তাদের যেই ওয়াটারশেড এরিয়া, সেটা কোথায়? লোয়ার থোরাসিক। এই রিজনটা কোথায়? লোয়ার থোরাসিক অর আপার লাম্বার, ঠিক আছে? তো লোয়ার থোরাসিক এই এরিয়াতে সে অবস্থিত। এখন কোন কন্ডিশনে এই আর্টারিতেও ব্লাড ফ্লো কম, এই আর্টারিতেও ব্লাড ফ্লো কম? সো এটা সার্জারির কোনো কন্ডিশন। ধরেন একটা সার্জারি হলো পেশেন্টের, ইন জেনারেল তার দুইটা আর্টারিতে ব্লাড ফ্লো কমে যেতে পারে, কারণ তার টোটাল বডিতে হাইপোপারফিউশন হয়েছে, একটা পসিবিলিটি। আরো বেশি যদি, আরো জোর করে যদি বলি, আরো বেশি স্ট্রংলি পসিবিলিটি কোনটা? ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাতে কোনো অপারেশন হয়েছে, ডিসেন্ডিং থোরাসিক অ্যানিউরিজম। কারণ আমরা জানি এটার এই আর্টারিগুলো রেইনফোর্সমেন্ট করতেছে কে? এই আর্টারিগুলো রেইনফোর্সমেন্ট, এটার সোর্সটা কোথায়, কোথা থেকে এখানে ব্লাড পাচ্ছে? ওই যে উপর থেকে একটু ভার্টিব্রাল আর্টারি কন্টিনিউ করলো, সেটাই কি এতদিন থাকে, এত দূর থাকে? তাহলে এদেরকে রেইনফোর্সমেন্ট করতেছে হলো সেগমেন্টাল আর্টারি। সেগমেন্টাল আর্টারি গুলো কোথা থেকে আসতেছে? ইন্টারকোস্টাল আর্টারি। ইন্টারকোস্টাল আর্টারি কোথা থেকে আসতেছে? ডিসেন্ডিং থোরাসিক আর্টারি। ঠিক একইভাবে একটা সেগমেন্টাল আর্টারির একটা ব্রাঞ্চ হলো রেডিকুলার আর্টারি, সেই রেডিকুলার আর্টারিটাই মোটা হয়ে তৈরি করছে। আমি ছবিতে দিব আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি দিতে বলে যাই 8 ঘন্টার মধ্যে যদি না দিই, সঙ্গে সঙ্গে পোক করবেন না। 8 ঘন্টার মধ্যে যদি ছবি না দিই, কালকে ক্লাসের আগ পর্যন্ত যদি ছবি না পান, তখন পোক করবেন, ঠিক আছে? গুগল ইমেজ থেকে অন্য কেউ দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা যে কি বললাম, তাহলে এই আর্টারিটারও একটা সোর্স হলো ডিসেন্ডিং থোরাসিক আর্টারি। তাহলে থোরাসিক অ্যাওর্টাতে যদি কোনো সার্জারি হয়, অর্থাৎ এখানে আমরা ক্ল্যাম্প করব, এখানে ক্ল্যাম্প করব মানে ফ্লো কমে যাবে, কিছুক্ষণের জন্য এখানে ফ্লো বন্ধ হয়ে যাবে, তাহলে তখন আমি এই ওয়াটারশেড এরিয়াতে ইনফেকশন পাবো। তাহলে কোন লেভেলে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম পাচ্ছি? লোয়ার থোরাসিক। এর পরের কথা হলো অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোমে অথবা অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোমে আমি কি কি ফাইন্ডিং পাবো? তাহলে কি কি ফাইন্ডিং, কি কি জিনিস যাবে, এটা কিন্তু আমাদের বোঝা হয়ে গেছে। এখন আমি বলবো যেটা, সেটা হলো এট দ্য লেভেল কি পাবো, বিলো দ্য লেভেল কি পাবো, ঠিক আছে? তাহলে ধরেন এটা হলো লেভেল, তাহলে এটার অ্যান্টেরিয়র পোর্শন চলে গেছে, তাহলে এট দ্য লেভেল আমি পাচ্ছি, দেখেন বাইল্যাটারাল, ফার্স্টলি বুঝতে হবে যে বাইল্যাটারাল ফাইন্ডিং শেষ। তাহলে এট দ্য লেভেলকে আমি লোয়ার মোটর নিউরন লেশন পাবো নাকি আপার মোটর নিউরন লেশন পাবো? তাহলে এট দ্য লেভেল আমি পাবো লোয়ার মোটর নিউরন লেশন, বাইল্যাটারাল, এবং সব ধরনের সেন্সেশন লস। বিলো দ্য লেভেল কি পাবো? বাইল্যাটারাল, আপার মোটর নিউরন লেশন, বাইল্যাটারাল, পেইন এন্ড টেম্পারেচার সেন্সেশন লস। কিন্তু স্পেয়ার্ড কি, এই কথাটা হলো খুবই ইম্পর্টেন্ট। স্পেয়ার্ড মানে হলো টিকে আছে, এখনো ভালো আছে, সেটা কোনটা? ডরসাল কলাম সেন্সেশন। কেন? কারণ অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমে ডরসাল কলাম গুলো ফাংশনাল।
আশা করি সবাই বুঝতে পারছেন। অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমটা হচ্ছে কোথায়? অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোমটা হচ্ছে হলো লোয়ার থোরাসিক, তার মানে লোয়ার এক্সট্রিমিটিতে আপনি এটা পাবেন। bilateral pain and temperature sensation lost কিন্তু spared dorsal column sensation and bilateral upper motor neuron lesion sign। তাহলে আমি বলবো এটা anterior spinal cord syndrome। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আসেন স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ড ইনজুরির সাথে মিকচুরেশন রিফ্লেক্সের কি কি ব্যাপার স্যাপার। সো মিকচুরেশন রিফ্লেক্স এটা অবস্থিত স্পাইনাল মিকচুরেশন সেন্টার। স্পাইনাল মিকচুরেশন সেন্টারটা অবস্থিত ইয়াতে কি বলে স্যাক্রাল সেগমেন্টে, ঠিক আছে, যেখানে স্যাক্রাল সেগমেন্ট গুলো আছে, মানে লোয়ার স্পাইনাল কর্ড স্যাক্রাল সেগমেন্টস। কেন স্যাক্রাল সেগমেন্টস? আমরা জানি মিকচুরেশনের জন্য প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ইনভলভমেন্ট দরকার, সেটা হলো স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 এই পর্যন্ত। তাহলে এই সেগমেন্ট গুলোতে স্পাইনাল মিকচুরেশন সেন্টার আছে। মিকচুরেশন এটা একটা স্পাইনাল কর্ড লেভেলের কাজ। এই কাজটা স্পাইনাল কর্ড লেভেলে করে ফেলা সম্ভব। অর্থাৎ মিকচুরেশন করার জন্য আপনার আপার কর্ড আপার ইনভলভমেন্ট আপার সেন্টার গুলোর ইনভলভমেন্ট না থাকলেও চলবে, এটা একটা কর্ড লেভেলের ফাংশন। তাহলে আপার সেন্টার গুলো কি কাজ করে? তাহলে আপার সেন্টার গুলো যে কাজ করে সেখানে দুইটা জিনিস আছে, একটা হলো পন্টাইন মিকচুরেশন সেন্টার আর একটা হলো কর্টিক্যাল মিকচুরেশন সেন্টার। তো যাই হোক, মোদ্দা কথা যেটা, আপার সেন্টারটা লোয়ার স্পাইনাল কর্ড সেন্টারকে, এটা হলো স্পাইনাল সেন্টার, স্পাইনাল মিকচুরেশন সেন্টারটাকে ইনহিবিট করে। এটা হলো একটা সামারি, এক কথা মনে রাখি, যদিও স্পেসিফিক ফাংশন আছে, ঠিক আছে। তাহলে এক কথা কি বলবো, আপার সেন্টার অথবা হায়ার সেন্টার স্পাইনাল মিকচুরেশন সেন্টারটাকে ইনহিবিট করে রাখে। কতক্ষণ? যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট প্লেস পাচ্ছে মিকচুরেশন করার, যে হ্যাঁ প্রপার প্রাইভেসি আছে এন্ড প্রপার প্লেস, এই জায়গাটা ছেড়ে দিলে কোনো সমস্যা নাই, ওই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আপার সেন্টার স্পাইনাল সেন্টারটাকে ইনহিবিট করে রাখে। এই একটু একটু আস্তে, এখন না। তাহলে এটা হলো আপার সেন্টারের কাজ। এই আপার সেন্টার যে ফাইবার গুলো পাঠাচ্ছে, ডিসেন্ডিং ফাইবার, ডিসেন্ডিং ইনহিবিটরি ফাইবার গুলো পাঠাচ্ছে লোয়ার স্পাইনাল মিকচুরেশন সেন্টারকে, এই ফাইবার গুলো কোন দিক দিয়ে ক্রস করে, এটা একটা বিগ কোশ্চেন। এই ফাইবার গুলো ক্রস করে হলো অ্যান্টেরোল্যাটারাল সিস্টেম দিয়ে, সামনে দিয়ে, ল্যাটারালি সামনে দিয়ে, ঠিক আছে, অর্থাৎ অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড দিয়ে ক্রস করে। ইনহিবিশন দুই দিক থেকেই আসে। কারণ কি? কারণ আমাদের সেরেব্রাল কর্টেক্স তো দুইটা, রাইট? তাহলে সেরেব্রাল কর্টেক্স দুইটা, আমরা জানি মিকচুরেশন সেন্টার থাকে এইদিকে মিডিয়ালি, মিডিয়াল সারফেসে। প্যারাসেন্টাল লোবিউল, প্যারাসেন্টাল লোবিউল এই জায়গায় থাকে না, তাহলে এই জায়গায় থাকে মিকচুরেশন সেন্টার। তাহলে মিকচুরেশন সেন্টার থাকতেছে এই জায়গায়, তাহলে কি দুই দিক থেকে ইনহিবিটরি ফাইবার নামতেছে। তাহলে দুই দিক থেকে ইনহিবিটরি ফাইবার নামলেও মজার ব্যাপার হলো একদিক চলে গেল সমস্যা নাই, যদি আরেকটা ইনহিবিশন থাকে। দুইজনকে ইনহিবিশন করতে হবে ব্যাপারটা এরকম না, একজন ইনহিবিশন করলে হবে। তাহলে ইনহিবিশনটা চলে যাবে কখন? যখন অ্যান্টেরিয়র স্পাইনাল কর্ড সিনড্রোম হবে, তখন দুই দিকের ফাইবার গুলাই লস্ট। কখন হবে? যখন লোয়ার স্পাইনাল মিকচুরেশন সেন্টারের উপরে লেশন হবে, অর্থাৎ এটা হলো মিকচুরেশন সেন্টার, তার নিচে যদি ইনজুরি হয় তাহলে তার ইনহিবিটরি ফাইবারকে ড্যামেজ করলো না, কিন্তু উপরে যদি হয় তাহলে, উপরে যদি হয় তাহলে ইনহিবিটরি ফাইবার গুলোকে ড্যামেজ করে দিল, তাহলে ইনহিবিশন হবে না। তাহলে ইনহিবিশন না হলে একজন ভলান্টিয়ার লাগবে আমার, এখন ভলান্টিয়ার স্যার আমি আগাইতে পারতেছি না। তাহলে একজন ভলান্টিয়ার আসেন। ইনহিবিশন নাই, ইনহিবিশন না থাকলে এখন ব্লাডার কি নিজে নিজে কাজ করবে নাকি কিভাবে কাজ করবে? তাহলে এখন ভলান্টিয়ার বলবে হ্যাঁ ব্লাডার কিভাবে কাজ করবে, নিজে নিজে নাকি কাজ করা বন্ধ করে দিবে? মিকচুরেশন সেন্টার ঠিক আছে, স্পাইনাল মিকচুরেশন মানে একজন ভলান্টিয়ার নাই, তাড়াতাড়ি একজন আসেন, কারণ এই ভলান্টিয়ার সিলেক্ট করতে করতে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে। সো স্পাইনাল কর্ড এটা হলো মিকচুরেশন সেন্টার। উপর দিক থেকে ইনহিবিটরি ফাইবার আসার কথা, বাইল্যাটারালি ইনহিবিটরি ফাইবার যদি ড্যামেজ হয়ে যায়, এই জায়গার মিকচুরেশন সেন্টার কি ফাংশনিং থাকবে নাকি থাকবে না? ইয়েস নো? ওভার অ্যাক্টিভ ব্লাডার হয়ে যাবে। ওকে, সো এই কথাটাকে আমরা বলতেছি নিউরোজেনিক ব্লাডার। নিউরোজেনিক ব্লাডার মানে হলো সে নিজে নিজে মিকচুরেশন রিফ্লেক্স করে ছেড়ে দেয়, ভরে ছেড়ে দেয়, ভরে ছেড়ে দেয়, অটোমেটিক ব্লাডার, ঠিক আছে। ওভার অ্যাক্টিভ ব্লাডার ডিফারেন্ট টার্ম, কোনো সমস্যা নেই, এখন এই মুহূর্তে বলছেন কোনো সমস্যা নেই। তাহলে এটা নিউরোজেনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার, রাইট? সে অটো হয়ে গেছে।
যখন একটা ব্লাডার অটো হয়ে যাবে আপনার কথা শুনবে না, ঠিক আছে? ব্লাডার আমার কথা শুনতেছে না, সে তার ইচ্ছা মতন খালি করে ফেলতেছে, এটাকে আমরা বলবো ইনকন্টিনেন্স, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ইনকন্টিনেন্স। এই ধরনের ইনকন্টিনেন্সটা কখন হবে? সবসময় কন্টিনিউয়াস নাকি না ইন্টারমিটেন্ট? কখন হবে? যখন ব্লাডার ডিস্টেন্ডেড হবে। আমি বুঝলাম মাত্র ব্লাডারটা ডিস্টেনশন হলো, বাথরুমে যেতে নিছিলাম, এই যা, রাইট? মানে রিফ্লেক্সটা চিন্তা করেন, পেশেন্ট মাত্র বুঝলো যে হ্যাঁ ব্লাডার ফিল হয়েছে, এই যাইতে যাইতেই এটা ছিল তার রেস্টরুম। তার মানে হলো পেশেন্ট ফিল করে যে ফুল, মানে ব্লাডার ফুল, দেন সেটা রিচ করতে পারে না। এটাকে বলা হয় আর্জ ইনকন্টিনেন্স, ঠিক আছে? আরেকটি ইনকন্টিনেন্স আছে, সেটা হলো ওভারফ্লো ইনকন্টিনেন্স। সেটা হলো তার মিকচুরেশন রিফ্লেক্স নাই, মিকচুরেশন রিফ্লেক্স অফ, সে মিকচুরেট করতে পারতেছে না। ব্লাডার ডিস্টেন্ডেড হলো, অনেক ডিস্টেন্ডেড হলো, অনেক ডিস্টেন্ডেড হলো। এখন দুইটা অপশন আপনার কাছে, এক ব্লাডার বার্স্ট মারবে, ঠাস করে একটা সাউন্ড হয়ে বার্স্ট করবে, ভাই সেন্স মেক করে না। কেন? কারণ ব্লাডারের তো একটা আউটফ্লো আছে, ঠিক না? তো যত কষ্টই হোক একটা সময় প্রেসার ওভারকাম করে সেখান থেকে আস্তে আস্তে তখন লিক করবে। ওয়েল, তাহলে 2 নাম্বার হলো ওভারফ্লো হয়ে ড্রিপিং করা, তাহলে পরবর্তীতে হলো ড্রিপিং, ফোটায় ফোটায় পড়বে, ঠিক আছে? ওভারফ্লো হয়ে কন্টিনিউ, এখন তো আমি কম্প্রেস করে পুরোটাকে এমটি করতে পারবো না, তার মানে কন্টিনিউয়াসলি ফোটায় ফোটায় পড়বে। তাহলে এই ধরনের কন্টিনিউয়াসলি ফোটায় ফোটায় পড়তেছে, কোনো ট্রু রিফ্লেক্স নাই যে একবারে শেষ করে দিল, এটাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। এটাকে বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। মজার ব্যাপার হলো স্পাইনাল কর্ড লেশনে 2 ধরনের জিনিস পাওয়া যাবে। অ্যাকিউট স্পাইনাল কর্ড ইনজুরি, অ্যাকিউট স্পাইনাল কর্ড ইনজুরি, স্পাইনাল কর্ড খুব মাইন্ড করে, একটু টাচ করলে সে সব ধরনের রিফ্লেক্স বন্ধ করে দেয়। পাওয়া যায় স্পাইনাল শক। স্পাইনাল শক মানে কি? সকল ধরনের স্পাইনাল ফাংশন বন্ধ, সকল ধরনের স্পাইনাল কর্ড ফাংশন বন্ধ। এই স্টেজে আপনি কি পাবেন? স্পাইনাল কর্ডের ফাংশন তো রিফ্লেক্স, আপনি পাবেন রিফ্লেক্সিয়া। এই স্টেজে আপনি পাবেন হাইপোটোনিয়া, অর্থাৎ আগের ওই জিনিসটা পাচ্ছেন না, সব ফাংশন বন্ধ। আপনি পাবেন কোনো মিকচুরেশন রিফ্লেক্স নেই, কোনো মিকচুরেশন রিফ্লেক্স না থাকার কারণে ইউরিনারি রিটেনশন, ব্লাডার ডিস্টেন্ডেড হচ্ছে, ইউরিনারি রিটেনশনের একটা কনসিকুয়েন্স হতে পারে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ভাইয়া এখন কি সেরকম মাইন্ড করেই থাকবে? না, এত খারাপ না। স্পাইনাল শক অটোমেটিক 1 উইক পরে ইমপ্রুভ করে। যখন স্পাইনাল শক 1 উইক পরে রিজলভ হয়ে যাবে, রিজলভ হওয়ার পরে এখন আমি ওয়েল ফাংশনিং স্পাইনাল কর্ড পাবো। ইনজুরি হয়েছে, উপরে হয়েছে, যেই লেভেল হয়েছে শুধু ওই লেভেলটা কাজ করবে না, ওয়েল ফাংশনিং স্পাইনাল কর্ড পাবো। তার মানে এখন আপনি পাবেন যেই লেভেলে লেশন হয়েছে ওই লেভেলে লোয়ার মোটর নিউরন লেশন, এবং তার নিজের লেভেলে আপার মোটর নিউরন লেশন। আর আপার মোটর নিউরন লেশনের মধ্যে আপনি পাচ্ছেন হাইপার রিফ্লেক্সিয়া, হাইপারটোনিয়া, রাইট? তাহলে ফাংশন ফিরে পাইলে আপনি এগুলা বলতে পারবেন যে আপার মোটর নিউরন লেশন ভার্সাস লোয়ার মোটর নিউরন লেশন, এগুলো আপনি তখন দেখতে পাবেন, আদারওয়াইজ দেখতে পাবেন না। ফাংশন রিগেইন করছে স্পাইনাল শককে ওভারকাম করে, তখন আপনি মিকচুরেশন রিফ্লেক্স আবার পাবেন, এবং তখন আপনি পাবেন এরকম নিউরোজেনিক ব্লাডার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। একটু কমপ্লেক্স, দ্যাটস ওয়াই আপনাদেরকে রেকর্ডিং দেওয়া হয়, দ্যাটস ওয়াই বারবার পড়া দরকার, ঠিক আছে? বারবার এই ভিডিওটা রিপিট করা দরকার। আর একটা ব্যাপার হলো ভিডিও দেখাটা কিন্তু একটা প্যাসিভ রিডিং, তো ভিডিও দেখার পর আপনি আবার এই ইনফরমেশন গুলো, এই ফ্লোটাকে আপনি রিসিনথেসিস করতে পারতেছেন কিনা সেটাকে অবশ্যই চেক করবেন। এটাকে চেক না করলে খুবই সমস্যা। লেকচারের অবস্থায় আমি একটা ব্রেক নিতে চাই, ব্রেকের ডিউরেশন 10 মিনিট। ব্রেকের পরে সবাইকে আবার পাবো, একই লিংক ইউজ করে সবাই ঢুকবেন। আসসালামু আলাইকুম।